কারো সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং সিলেটে বন্যায় বাড়ছে পানিবাহিত রোগ। 28 থেকে 3 জুলাই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগের। ব্রহ্মপুত্র তিস্তার ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না, সেটা নয়। দুর্নীতি নিয়ে কথা বলার আগে তাই রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। সরকার দুদকের কাজে হস্তক্ষেপ করছে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্সে রয়েছে। বলেন, দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। এ সময় বিআরটিসি চেয়ারম্যান বলেন, এখন থেকে বাস আমদানি করতে হবে না, নিজ দেশেই তৈরি হবে। আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এই গাড়ি প্রস্তুত করতেছি। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাড়তি উৎপাদন হলেও কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপে তিনি এই কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ যথাযথ আছে। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল, আর সেই সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণও করা হচ্ছে। এছাড়াও নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য লাইনে না দাঁড়িয়ে দোকান থেকে পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। নিরবিচ্ছিন্ন থাকে সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার, এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই, মিয়ানমারের সাথে আমাদের নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য, এসেনশিয়াল কমোডিটি। আপনি জানেন যে বর্ডার কান্ট্রি একটা হলো ইন্ডিয়া আর একটা হলো মিয়ানমার। সো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। এবার বন্যা পরিস্থিতির খবর। সিলেটে ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বানভাসীরা, তবে দেখা দিয়েছে পানিবাহিত রোগ সহ নানা ধরনের রোগবালাই। বন্যার কারণে শহরের বিভিন্ন এলাকায় বাসা বাড়ির রিজার্ভ ট্যাঙ্কি ও টিউবওয়েলে ডুবে গিয়ে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগের প্রকোপও। জেলার বিভিন্ন উপজেলায় লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বসতবাড়িতে ফিরছেন এই বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ড বলছে বিপদসীমার ওপরের সুরমা নদী ও কুশিয়ারার 3টি পয়েন্টের পানি এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে 28 থেকে 3 জুলাই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়িতে বন্যার পানি কমলেও ভাঙন আতঙ্কে ব্রহ্মপুত্র তিস্তা পাড়ের বাসিন্দারা। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে দাবি জানালেও পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তিস্তা ও ধরলা নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ধরলা নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরমেকলি ও পশ্চিম ধরিরাম এলাকার শতাধিক পরিবার। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে 22টি বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ভাঙনের আশঙ্কায় আরও 30 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে বারবার দাবি জানালেও অগ্রগতি হয়নি একটুও। কিন্তু আমার জমা জমি যেটুকু জমা জমি সম্পূর্ণ ভাঙছে, ফসলি জমি সম্পূর্ণ ভাঙছে। এখন আমরা নিরুপায় হয়ে গেছি। আমাদের এই নদী ভাঙনে কলা ক্ষেত, ভুট্টার ক্ষেত, ধান চাষের ভূমি ভাঙে যাচ্ছে। এখন যদি বাড়িটাও আমার ভাঙে নিয়ে যায় তাহলে আমি বাচ্চা কুচ্চা ধরে কী করবো? এখন যে যতটুকু আবাদ করে গেছে সেটুকু ভাঙে নিয়ে গেছি। কিছু বাড়ি আছে এগুলো হুমকির মুখে রয়েছে, তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত এই ভাঙন রোধ করার ব্যবস্থা করে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। সবার সাথে কথা বললাম, তাদের সমস্যাগুলো জানলাম। এই দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে যাতে এই এলাকার মানুষগুলো নদী ভাঙনের কবল থেকে মুক্তি পায় সেই ব্যবস্থা করার জন্য আলোচনা করছি। ত্রাণ নয়, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীর পাড়ের মানুষের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম সংবাদের শুরুতেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এসএসএফ সদস্যদের দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 15ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সরকার প্রধান আরও বলেন, 96 সালে ক্ষমতায় এসে এসএসএফের শুটিং প্র্যাকটিসের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, এমনকি অফিসার্স মেস সহ বাহিনীকে আধুনিকায়ন করারও কাজ হয়েছে। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এসএসএফের প্রশংসা করে বলেন, এটি একটি সুশৃঙ্খল বাহিনী যারা সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করতেও ভূমিকা রাখে। যে শৃঙ্খলা, আনুগত, পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে 29 জুন শনিবার বিকেল 3টায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, 1 জুলাই সারা দেশের মহানগরীগুলোতে সমাবেশ, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ। কর্মসূচি ঘোষণার সময় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না, এই কারণে সিসিইউ এর সব সুবিধা সহ তাকে কেবিনে নেওয়া হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপির মহাসচিব। জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। এবার সারা বাংলার খবর। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাদের গ্রেপ্তার করা হয়, এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, মঙ্গলবার রাত 3টার দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর ভোর 4টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কয়েদিরা হলেন কুড়িগ্রামের মোহাম্মদ নজরুল মজনু ওরফে মঞ্জু, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা, বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ ফরিদ শেখ। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোর 4:30টার দিকে লোহাকুচি সীমান্তের মালগাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার গোরল ইউনিয়নের দুলালি গ্রামের মৃত মঈনুদ্দিনের ছেলে। সীমান্ত সূত্রে জানা যায়, নুরুল ইসলাম সহ 5 থেকে 6 জনের একটি দল লোহাকুচি সীমান্তের 919 নম্বর মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এই সময় কোচবিহার জেলার 78 বিএসএফ এর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে বিজিবি ও গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। দেশের অন্যতম চামড়ার হাট টাঙ্গাইলের পাকুটিয়া এবার চামড়া উঠেছিল বেশ, তবে দেখা দেয় ক্রেতার সংকট, ফলে মেলেনি কাঙ্ক্ষিত দামও। এমন অবস্থায় হতাশ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। প্রতিনিধি আব্দুল লতিফের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। দেশের অন্যতম জেলার সবচেয়ে বড় চামড়ার হাট পাকুটিয়া। ঈদ পরবর্তী পাকুটিয়া হাটে আশানুরূপ চামড়া উঠলেও বিক্রি কিনেছিল তুলনামূলক খুবই কম। গত বুধবার প্রথম হাটে ক্রেতা কম থাকায় রোববারের হাটে ভালো দামের আশায় চামড়া ফেরত নেয় মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু এই হাটেও কাঙ্ক্ষিত দামে চামড়া বিক্রি করতে পারেনি তারা, ফলে অনেকেই বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করেছেন, কেউ আবার নিয়েছেন ফেরত। চামড়া কিনা তো বেশি ভালো না, বাজার ভালো না, লবণে চামড়া পুষে না, বুঝছেন, বিকপাতে আসছি, খুব বাজার খারাপ। 1000 টাকা কিনছি, 1000 বেশি কিনলে আবার একটু কমও কিনছি, যে দাম করতেছে বাজারে এই দামে তো আমরা চালানো হয় না। কিনে এলো 800, বেচলাম এলো 350। সরকারের কাছে আকুল আবেদন, আসলে চামড়া দিকে একটু খেয়াল রাখেন, যাতে করে চামড়া একটু দামটা বৃদ্ধি পায়। পাকুটিয়া হাট পরিচালক বলেন, ক্রেতা সংকটে লোকসানের পথে চামড়া ব্যবসায়ীরা, ফলে অনেকেই ছেড়ে দিচ্ছেন এই পেশা। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, এই শিল্পটা ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, বিদায়ী মাল আমদানি কম হচ্ছে। 1978 সালে পাকুটিয়া হাট প্রতিষ্ঠিত হয়। পুরনো এই চামড়ার হাটকে আগের মতো জমজমাটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। জয়পুরহাটের লতিরাজ কচু এখন দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। এখন থেকে সরকার রাজস্ব পেলেও বেচা কেনার জন্য নেই নির্দিষ্ট কোনো হাট, ফলে ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা।
জয়পুরহাট থেকে মোহাম্মদ রাব্বু হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। প্রায় ৩০ বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় হাতে গোনা কয়েকজন কৃষক কচুরলতি চাষ শুরু করেন। বর্তমানে এটি বাণিজ্যিক রূপ নিয়ে সারা জেলায় চাষ হচ্ছে। কচুরলতিকে এখানকার মানুষ লতিরাজ নামে অভিহিত করেছেন। তবে এই কচুরলতি বেচা কেনার জন্য এখানে সরকারিভাবে নির্ধারিত কোনো হাট বাজার নেই। তাছাড়া রপ্তানির জন্য প্রসেসিং করতে লতি পাঠাতে হয় ঢাকা কিংবা চট্টগ্রামে। আমরা কৃষক, আমরা আবাদ করি, ন্যায্য মূল্য পাই না। সরকারভাবে যদি একটা হাট থাকতো তাহলে আমরা বেচা কিনা করার সুবিধা হতো। সরকার কাছে আবেদন। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে প্রসেসিং সেন্টারে দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি। পাঁচবিবির কচুরলতি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান যদি নির্বাচিত করে দিতে পারি তাহলে আমার মনে হয় এখানে ব্যবসায়ীরা এবং কৃষকরা অনেক লাভবান হবে। এদিকে লতি চাষে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, দুবাই সহ বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের জন্য আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় লতি কচু প্রসেসিংয়ের জন্য একটি সেন্টার স্থাপনের জন্য একটি প্রস্তাবনা দিয়েছি। এই প্রস্তাবনা পাশ হলে এবং এই প্রসেসিং সেন্টারটি স্থাপন হলে কৃষক উপকৃত হবে এবং লতি কচুর বাজার আভ্যন্তরীণভাবে সম্প্রসারিত হবে এবং বহির্বিশ্বেও এটির সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারিভাবে প্রসেসিং সেন্টার গড়ে তুলতে পারলে একদিকে যেমন সময় ও শ্রম বাঁচবে, অন্যদিকে কৃষকরা তাদের ন্যায্য দাম পাবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত ফর্ম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী সুমন, বেলায়েত হোসেন বেলাল, দেবাশিস পাল দেবু, শাখাত হোসেন শাকু, ইশতিয়াক আহমদ চৌধুরী, সাদিদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একটা কারো সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং সিলেটে বন্যায় বাড়ছে পানিবাহিত রোগ। 28 থেকে 3 জুলাই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগের। ব্রহ্মপুত্র তিস্তার ভাঙন আতঙ্কে স্থানীয়রা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।